প্রিয় ছাত্রছাত্রী, আমি উচ্চতর দক্ষতার এই প্রশ্নটি পূর্বে সৃজনশীল প্রশ্ন পড়াতে পারিনি। এখনই তার উত্তরটা তোমাদের সমাধান করে দিচ্ছি। তো আমাদের প্রশ্নটা ছিল কি, উদ্দীপকের লেখচিত্রের এক্স অক্ষে, এটা ছিল এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ বা এটা ওয়াই অক্ষ ধরতে পারি। ওয়াই অক্ষে এক্স অক্ষে সেন্টিগ্রেড তাপমাত্রা স্থলে কেলভিন তাপমাত্রা বসালে লেখচিত্রের প্রকৃতির কোনো পরিবর্তন ঘটবে কিনা। তাহলে আমরা প্রথমেই দেখতে হবে আমাদের যে উদ্দীপকে যে লেখচিত্রটি দেওয়া আছে এটা কি ধরনের। আমরা দেখলাম উদ্দীপকের যে লেখচিত্রটি এটি হচ্ছে, এটাকে আমরা ভি ধরতে পারি, এটি হচ্ছে যেমন প্রথম লেখচিত্রটি একটু খেয়াল করো। প্রথম লেখচিত্রটি এটা হচ্ছে অক্ষ, এটা ওয়াই অক্ষ, এটা ওয়াই অক্ষ, এটা এক্স অক্ষ। এই হিসাবটা আমরা পরে দেখাচ্ছি, কিন্তু এটা হচ্ছে ওয়াই অক্ষ। তাহলে ওয়াই অক্ষকে এই সি পরিমাণ ওয়াই অক্ষ হতে সি অংশ কাট করেছে, তাহলে এই লেখচিত্রটি হবে এইটা কেন প্রথম লেখচিত্র, দ্বিতীয়, তৃতীয়, প্রত্যেক লেখচিত্র হতে একটা নির্দিষ্ট অংশ লেখচিত্রটিতে মানে ওয়াই অক্ষ হতে প্রত্যেকটা অংশ রয়েছে। তাই এই তিনটি লেখচিত্রই উদ্দীপকের লেখচিত্র সমূহ লক্ষ্য করলে বোঝা যায় এরা ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি সমীকরণ অনুসরণ করে। মানে উদ্দীপকের লেখচিত্র সমূহ হচ্ছে ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি সমীকরণ অনুসারে অঙ্কন করা। তাহলে আমাদের প্রথমে লিখতে হবে উদ্দীপকের লেখচিত্র সমূহ লক্ষ্য করলে বোঝা যায় এরা ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি সমীকরণ অনুসরণ করে। আমরা প্রশ্নের উত্তর শুরুতেই প্রথমেই লেখচিত্রটা আঁকবো। প্রশ্নে যেমন আছে, লেখার পর এখানে সি অংশটা প্রত্যেক অংশটা একটু দেখাবো, ঠিক এই চিত্রটা দেখালে হবে। দেখানোর পর এখান থেকে বলতে হবে উদ্দীপকের লেখচিত্র সমূহ লক্ষ্য করলে বোঝা যায় এরা ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি সমীকরণ অনুসরণ করে। তাহলে পরম তাপ এটা গেল। এরপরে আমরা আমাদের প্রশ্ন ছিল যে সেন্টিগ্রেড তাপমাত্রা সমূহে কেলভিন তাপমাত্রা বসালে লেখচিত্রের কোনো প্রকৃতির পরিবর্তন ঘটে কিনা। তাহলে আমরা দেখো একটু খেয়াল করি, এই পি বিন্দুটা ছিল পরম শূন্য তাপমাত্রা এবং পি বিন্দুর তাপমাত্রা হলো -273 ডিগ্রি সেন্টিগ্রেড। এখানে আমরা লিখতে পারি এখন -273 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে পরম তাপমাত্রা স্কেলের সম্পর্ক হতে পারে। আমি তোমাদের এই তাপমাত্রা স্কেলটি গতদিন সমাধান করে দেখিয়েছিলাম এবং এটা প্রমাণ করেছিলাম। তাহলে এরকম একটা লেখচিত্র হতে পি ইকুয়াল টু 273 আবার ক্যাপিটাল টি ইকুয়াল টু 273 প্লাস স্মল টি। মূলত ক্যাপিটাল টি হচ্ছে পরম শূন্য তাপমাত্রা, স্মল টিটা সেন্টিগ্রেড তাপমাত্রা। তাহলে আমরা এখানে প্রথমে বলি -200, এই বিন্দুতে তাপমাত্রা হচ্ছে -273 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে স্মল টি মানে সেন্টিগ্রেড তাপমাত্রা যদি -273 ডিগ্রি হয় তাহলে ক্যাপিটাল টি হবে 200, ক্যাপিটাল টি হবে 0 কেলভিন। এবার স্মল টি যদি 200 মানে সেন্টিগ্রেড তাপমাত্রা 200 ডিগ্রি সেন্টিগ্রেড হলে ক্যাপিটাল টি হবে 273 মাইনাস 200 সমান 73 কেলভিন। এইভাবে স্মল টি সমান যদি 100 হয় -100 ডিগ্রি সেন্টিগ্রেড হলে পরম তাপমাত্রা স্কেল এটা হবে 273 minus 100 সমান 173 কেলভিন। তারপর টি সমান 0 ডিগ্রি সেন্টিগ্রেড হলে ক্যাপিটাল টি সমান হবে 0 সমান 273 কেলভিন। একটি কথা এখানে বলে রাখি, আমি অনেক কম্পিটিটিভ পরীক্ষার প্রশ্ন দেখেছি, বলছেন নিম্নের কোনটি পরম শূন্য তাপমাত্রা। দেখো একটু খেয়াল করো, পরম শূন্য তাপমাত্রা বলবো যে আমরা -273 ডিগ্রি সেন্টিগ্রেডকে পরম শূন্য তাপমাত্রা।
তো সেক্ষেত্রে কি করেছে দেখো, 0 ডিগ্রি সেন্টিগ্রেড দিয়েছে অনেক সময়, 0 ডিগ্রি সেন্টিগ্রেড, তারপর দিয়েছে কোনো সময় 273 ডিগ্রি সেন্টিগ্রেড অথবা 273 কেলভিন, এরকম করে দিয়েছে। মূলত পরমশূন্য তাপমাত্রা বুঝবে যে আমরা -273 ডিগ্রি সেন্টিগ্রেড, বা এই যে যেটা আসছে -273 ডিগ্রি সেন্টিগ্রেড, সেটা হলো 0 কেলভিন। -273 ডিগ্রি সেন্টিগ্রেডও সঠিক উত্তর, আবার 0 কেলভিনও সঠিক উত্তর। এই দুটি মানে কিন্তু পরমশূন্য তাপমাত্রা। খুব এটাতে কিন্তু এমসিকিউ প্রশ্ন হয়। আচ্ছা, এরপর 100 ডিগ্রি সেন্টিগ্রেড, টি সমান 100 ডিগ্রি সেন্টিগ্রেড হলে ক্যাপিটাল টি সমান 273 প্লাস 100 সমান 373। এইভাবে টি সমান 200, টি সমান আর টি সমান যদি 300 ডিগ্রি সেন্টিগ্রেড হয়, পাঁচশো 73 কেলভিন। আমার মনে হয় পরেরটা আরেকটু চলবে। আর 400 ডিগ্রি সেন্টিগ্রেড হলে তবুও লিখলাম 673 কেলভিন। এখন আমরা লেখচিত্রটির একটু পরিবর্তন ঘটবে, সেটা একটু দেখাবো পক্ষে। এই পূর্বের যে লেখাটি ছিল এভাবে নিলাম আমরা, এটা হবে এখন একটু খেয়াল করো, যেটাকে -273 ডিগ্রি সেন্টিগ্রেড ছিল সেটা হবে 0 কেলভিন। তাহলে এই তাপমাত্রাটি হবে 0 কেলভিন। এইভাবে পরেরটা হবে 73 কেলভিন, তারপরটা হবে 173 কেলভিন, তারপরটা 273 কেলভিন, 373 কেলভিন, 473 কেলভিন, এইভাবে 573 কেলভিন। এই তাপমাত্রাগুলো হবে। প্রথমে আমরা সেন্টিগ্রেড তাপমাত্রা স্তরে কেলভিন তাপমাত্রা বসালে বলবে যে এই কথাটা বলার পর, এই মানগুলো আনার পর বলতে হবে সেন্টিগ্রেড তাপমাত্রা স্তরে কেলভিন তাপমাত্রা বসালে নিম্নরূপ লেখচিত্র পাওয়া যায়। এই কথাগুলো লেখচিত্রটা দেখা হবে। এদিকে ঠিক আগের মতোই আয়তন হবে। এখন তিনটা লেখচিত্র, এই বরাবর যে বিয়োগ করা ছিল এটা কাল্পনিক, বর্তমানে নাই, এটা নেই। এটা আমরা ধরতে পারো, না ধরলে কোনো সমস্যা নেই। তাহলে আমাদের লেখচিত্র সমূহ প্রথমটা ছিল এরকম, এটা 1 নম্বর, দ্বিতীয়, তৃতীয়, 3 নম্বর। তাহলে আমরা এভাবে লেখচিত্রগুলো আঁকবো, আঁকার পর বুঝাবো এখন যে লেখচিত্র পেলাম এটা না লিখলেও চলবে। এই যে হালকা দাগ দেওয়াটা, হালকা দাগটা না দিলেও চলবে। তো এখন যে প্রাপ্ত লেখচিত্রটি, এখানে প্রতিটি লেখচিত্রের জন্য সমীকরণ হবে কি, এই ক্ষেত্রে প্রাপ্ত লেখচিত্রের জন্য লেখচিত্র, প্রাপ্ত লেখচিত্র y = mx আকার, mx আকার। অর্থাৎ এটা এই লেখচিত্রগুলো হলো এখন y = mx আকারের লেখচিত্র। সেই জন্য আমরা কি বলতে পারি, তাহলে
প্রথমে যে লেখচিত্র ছিল উদ্দীপকের যে লেখচিত্র সেটা ছিল y = mx + c আকারে। এখন যে শুধুমাত্র সেন্টিগ্রেড তাপমাত্রা স্তরে কেলভিন তাপমাত্রা বসালে লেখচিত্রের প্রকৃতির কি পরিবর্তন ঘটলো? অর্থাৎ লেখচিত্রটি মূল বিন্দুগামী হলো। তাহলে এখানে আমরা লিখব এক্ষেত্রে প্রাপ্ত লেখচিত্রটি y = mx আকারে, অর্থাৎ মূল বিন্দুগামী। মূল বিন্দুগামী সরলরেখা। মূল বিন্দুগামী সরলরেখা। তাহলে লেখচিত্রের প্রকৃতির পরিবর্তন কি ঘটলো? এখানে বলতে হবে সুতরাং y = mx + c লেখচিত্র mx + c আকারের। c আকারের লেখচিত্র y = mx আকারে। mx আকারে পরিবর্তিত হল। অর্থাৎ এখানে বলতে হবে এটা হচ্ছে তোমার সবার শেষে সংশ্লেষণ। আমরা দেখুন বিশ্লেষণ করলাম, বিশ্লেষণের পর সর্বশেষ সংশ্লেষণ করতে হবে। সংশ্লেষণ অর্থাৎ উদ্দীপকের x অক্ষে সেন্টিগ্রেড তাপমাত্রা স্থলে সেন্টিগ্রেড তাপমাত্রা স্থলে কেলভিন তাপমাত্রা বসালে লেখচিত্রের প্রকৃতির পরিবর্তন হয়। মূল বিন্দুগামী সরলরেখা হয়। যথেষ্ট। আমরা যেটুকু লিখতে পারি পূর্ণ নম্বরই পাওয়া যাবে। তবে এই উত্তরটি করার সময় একটু কেয়ারফুল থাকতে হবে। দুটি লেখচিত্র আঁকতে হবে। উদ্দীপকের যে লেখচিত্র ছিল সেটা আঁকতে হবে, এই লেখচিত্রটিও আঁকতে হবে। আমরা সৃজনশীল প্রশ্নের ঘয়ের উত্তর হচ্ছে দক্ষতা উত্তরটি শেষ করলাম। আমরা এর পরবর্তীতে দুই একটি গাণিতিক সমস্যার সমাধান করব। প্রিয় ছাত্রছাত্রী, আমি তোমাদের একটা গাণিতিক প্রবলেম দেখাই এখানে। যেহেতু তার পূর্বের ক্লাসে আমরা গ্যালুসেকের চাপের সূত্র সমাধান করলাম, তো চাপের সূত্র সংক্রান্ত একটি গাণিতিক প্রবলেম হবে এখান থেকে। তার পূর্বেই বলে রাখি এই অঙ্কটাই 18-19 শিক্ষাবর্ষে বোর্ড ভর্তি পরীক্ষায় এসেছিল। অর্থাৎ যেবার এন্ড্রা চান্স পেল সেইবারে এই অঙ্কটাই হুবহু আসছে পরীক্ষায়, বোর্ড ভর্তি পরীক্ষায়। তো তোমাদেরকে আমি, এবং এই অঙ্কটি পূর্বেও বিভিন্ন ভর্তি পরীক্ষা আসছে এবং খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক,
এই অঙ্কটি একটু ভালো করে খেয়াল করতে হবে। প্রথমেই দেখো, একটি লৌহ সিলিন্ডারে 250 কিলোপ্যাসকেল চাপে ও 300 কেলভিন তাপমাত্রায় হিলিয়াম গ্যাস ভর্তি আছে। তাহলে এটি প্রাথমিক চাপ, প্রাথমিক তাপমাত্রা, চাপ এবং তাপমাত্রা দেওয়া আছে। সিলিন্ডারটি এত কিলোপ্যাসকেল চাপ সহ্য করতে পারে এবং সিলিন্ডারের গলনাঙ্ক হচ্ছে 18 কেলভিন। তাহলে এখানে দেখো, একই সিলিন্ডার যেহেতু আয়তন স্থির, সেজন্য এটা গেলুসেকের চাপের সূত্র অনুসৃত হবে এখানে। আর ওই গলনাঙ্ক তাপমাত্রায় গ্যাসের চাপ কত হবে? প্রকৃতপক্ষে আমরা গ্যাসের চাপ বের করব। এবার চাপ বের করে বলতে হবে সিলিন্ডারটি তখন গলতে থাকবে না বিস্ফোরিত হবে। আমাদের এই অঙ্কে দুইটি বিষয় জানা থাকবে। একটি হচ্ছে যখন সিলিন্ডারটি গলবে তখন এখানে যে গলনাঙ্ক তাপমাত্রা আছে, প্রাপ্ত তাপমাত্রার মান 1800 কেলভিনের বেশি হবে। তাহলে সেক্ষেত্রে আমরা এটা যদি P1 ধরি, এটা হবে, এটা যদি P1 ধরি তখন P2 বের করব, আর T1 হবে এটি, T1 হবে এটি, T2 হবে 1800 কেলভিন। আচ্ছা, যাই হোক, আবার যদি বিস্ফোরিত হয়, বিস্ফোরিত হলে আমরা নির্ণয় করতে হবে চাপের পরিমাণ, অর্থাৎ চাপের মান এখানে যে মানটি দেওয়া আছে এটা বের করবো না, চাপের মান P2 বের করবো। এটা হচ্ছে P1, এটা T1, এটা T2 ধরবো, P2 বের করবো। P2 বের করলে P2 এর মান যদি এটার চেয়ে বেশি হয় তাহলে এটি বিস্ফোরিত হবে। তাহলে চাপের মান বেশি হলে বিস্ফোরিত হবে, আর তাপমাত্রা বেশি হলে কি হবে? গলতে থাকবে। প্রিয় ছাত্রছাত্রী, খুবই গুরুত্বপূর্ণ একটা গাণিতিক সমস্যা। তাপমাত্রা যদি বেশি হয় তাহলে গলতে থাকবে, খেয়াল করবে, আর চাপ বেশি হলে বিস্ফোরিত হবে। তাহলে আমরা দেখি এই অঙ্কে তাপমাত্রা বেশি হয় না চাপ বেশি হয়। অঙ্কটা কিন্তু দুইভাবেই করা যায়। তা আমি একটা সহজ প্রক্রিয়া করে দেখাই তোমাদেরকে। প্রথমেই গেলুসেকের চাপের সূত্র মধ্যে P1 by T1 equal to P2 by T2। তাহলে আমরা এভাবে ধরি, এখানে P1 সমান 250 kPa এবং T1 সমান বলে দিয়েছে 300 কেলভিন। এখন আমরা যদি P2 নির্ণয় করি, সেই ক্ষেত্রে T2 হবে সিলিন্ডারের গলনাঙ্ক তাপমাত্রা 1800। এখানে একটু খেয়াল করতে হবে, যদি আমরা P2 নির্ণয় করি তাহলে গলনাঙ্ক তাপমাত্রায় হবে T2, আর যদি T2 নির্ণয় করি তখন সেক্ষেত্রে T2 নির্ণয় করলে P2 হবে মান সহ্য চাপ। কথা বুঝতে পারছো? অঙ্কটি দুইভাবে করা যায়, আমরা প্রথমে এভাবে করে দেখি। তাহলে মান বসাও। ক্যালকুলেশন এটা একটু সহজ একটা বিষয়। আমরা P2 বের করব। P2 ইকুয়াল টু P1 ইনটু T2 ভাগ T1। সরাসরি মানটা বসিয়ে দিতে হবে, 250 kPa ইনটু T2 1800 কেলভিন, T1 300 কেলভিন। তো ক্যালকুলেশন করলে এখানে 1500 kPa পাওয়া যাবে। তাহলে একটু খেয়াল করো, সহ্য চাপ ছিল তখন এই মানটা
এত। আমাকে প্রশ্ন বের করতে বলেছে কি সিলিন্ডারটি ওই গলনাঙ্ক তাপমাত্রায় বেশি চাপ কত, চাপ এটা বের হলো। এখানে কিন্তু অঙ্কটি শেষ না, এবং এই অঙ্ক দিয়ে উচ্চতর দক্ষতা প্রশ্ন হতে পারে। যেহেতু প্রথমে উত্তর বের করলো, তার পরবর্তীতে আরেকটা সিদ্ধান্ত আছে, এটা বিস্ফোরিত হবে নাকি গলে যাবে, সেজন্য এটাকে আমরা উচ্চতর দক্ষতায় প্রশ্ন হিসেবে পেতে পারি। আচ্ছা, এরপর তাহলে লিখতে হবে যেহেতু সৃষ্ট চাপের মান সিলিন্ডারে সৃষ্ট চাপের মান সহ্য চাপের মান সিলিন্ডারটির সহ্য চাপের মান, এখানে সহ্য চাপটা একটু লিখে দিতে বলা হয় 1.0 ইন্টু 10⁻³ কিলোপ্যাসকেল। সহ্য চাপের মান অপেক্ষা বেশি, তাই সিলিন্ডারটি বিস্ফোরিত হবে। বিস্ফোরিত হবে, এক্ষেত্রে সিলিন্ডার গলবে না, কারণ এখানে তাপমাত্রা আসে নেই। এবার আমি চাইলে অঙ্কটা এভাবেও করতে পারি। প্রিয় ছাত্রছাত্রী, তোমরা এভাবে জিনিসটা করতে পারো। আমি আবার একটু দেখাই। দ্বিতীয় পদ্ধতি, এখানে P1 P2 ঠিক আছে, P1 T1 ঠিক আছে, P2 এই মানটা হবে 1.0 ইন্টু 10⁻³ কিলোপ্যাসকেল, আর T2 বের করব। তো T2 বের করলে মূলত এটাই দ্বিতীয় পদ্ধতি। তখন কি হবে, তখন আমরা T2 বের করব। T2 বের করলে T2 P2 ইন্টু T1 ভাগ P1। P2 এর মান 1.0 ইন্টু 10⁻³ kPa, T1 এর মান হচ্ছে 300 কেলভিন, আর P1 এর মান 250 kPa। এটা ক্যালকুলেশন করলে আচ্ছা যাই হোক, এটা ক্যালকুলেশন করলে যে মানটি পাবে সেটি 1800 কেলভিন অপেক্ষা কম হবে। এখানে একটা কেলভিনের মান পাবো, তাপমাত্রা একটা মান পাবো এত কেলভিন, যা 1800 কেলভিন অপেক্ষা কম। তাই যদি এই মানটি 1800 কেলভিন অপেক্ষা বেশি পাওয়া যায় তাহলে সিলিন্ডার গলবে। এখানে যে মানটা পাওয়া যাবে সেটা 1800 কেলভিন অপেক্ষা কম পাবে। কেন? কারণ সিলিন্ডার যেখানে গলবে না, আমাদের আগের অঙ্কে তো বের করেছি সিলিন্ডারটা কি হবে, বিস্ফোরিত হবে। তো সেই জন্য যা 1800 কেলভিন অপেক্ষা কম, তাই সিলিন্ডারটি না গলে কি হবে, বিস্ফোরিত হবে। তো তোমরা বুঝে এবারে দ্বিতীয় পদ্ধতিতে অঙ্কটা করবো নাকি প্রথম পদ্ধতি করবো? আমার মনে হয় প্রথম পদ্ধতিতে অঙ্কটা করলে ভালো হবে, কারণ প্রথম পদ্ধতিতে সরাসরি চাপের মান আসছে এবং চাপের মানটি এই মানের চেয়ে বেশি হয়, চাপের মান বেশি হলে বিস্ফোরিত হয়। কিন্তু আমাদের বইতে অঙ্কটা এই নিয়মে করা আছে, দ্বিতীয় নিয়মে। তো
প্রিয় ছাত্রছাত্রী, আমি তোমাদেরকে বললাম, আমার মনে হয় প্রথম নিয়ম অঙ্কটা করলে ভালোভাবে তোমাদের পরবর্তী সুবিধা হবে যে কোনো অঙ্কে। তো এই ধরনের আরো একটা অঙ্ক আছে, এর পরবর্তীতে হাজার হাজারের বইতে করা আছে, তোমরা অঙ্কটা করার চেষ্টা করবে। তো প্রিয় ছাত্রছাত্রী, তোমাদেরকে এইটুকে পড়ালাম, আজকে এইটুকু শেষ করলাম। আগামী দিন আরো পড়া নিয়ে আসবো। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আমার বিশ্বাস তোমরা বাসায় পড়ালেখা করছো, গুরুত্ব সহকারে পড়ালেখা করো। আমি এবং প্রায় প্রতি ক্লাসে একটা পরপর ক্লাসে আমি সৃজনশীল প্রশ্ন দিয়ে তোমাদের পড়াবো, এবং এই সৃজনশীল প্রশ্নগুলো তোমরা প্র্যাকটিস করবে। তোমাদের বাসায় বসে অনেক ভালো পড়ালেখা হবে। তো এই আশাবাদ ব্যক্ত করে তোমাদের আজকে শেষ করলাম। সবাইকে অশেষ ধন্যবাদ।